কেটে গেছে 3টি বছর। এই 3টি বছরে আমি আজমানের ভালোবাসায় ভেসেছি। তবে এই 3টে বছরে সবচাইতে যদি কার জীবনে বেশি পরিবর্তন আসে সে হল দিল। দিলের মনে হয় সত্যিই জমজের কারখানা হবে। তার 2টি কিউট যমজ বাচ্চা আছে, দুজনেই ছেলে। বলেছিলাম একটা বেবি দিয়ে দিতে বলে কিনা আমার মেয়েকে সে তার ঘরের বউ করবে। এটা আদৌ সম্ভব কিনা কাল পর্যন্ত আমি জানতাম না, কিন্তু একটা রিপোর্ট আজ সব পরিবর্তন করে দিয়েছে। আজমান আমাকে এতটাই ভালোবেসেছে, এতটাই যত্ন দিয়েছে, কিন্তু বিনিময়ে আমি তাকে কিছুই দিতে পারলাম না। কিন্তু 3টে বছর পরে তাকে কিছু দেওয়ার মতো সৌভাগ্য হয়েছে। অনেক লোক এই 3টে বছর অনেক কথা শুনিয়েছে, সবকিছুকে উপেক্ষা করে সে আমার হাত আঁকড়ে ধরেছে, কিছু মুহূর্তের জন্যেও ছাড়েনি। সবার এত এত প্রশ্নের জবাব সে নিজে দিয়েছে। সব আঙ্গুলগুলো নিজের দিকে ফিরিয়ে নিয়েছে। আমার সাথে ডাল হয়েছিল। আসলেই হাজ্জাবেন্ড মানেই তো এটা। আমি তো তারই অর্ধাঙ্গিনী। এটা সে হারে হারে এই 3 বছরে বুঝিয়েছে। আমি অপেক্ষায় আছি উনি কখন বাসায় আসবে। আর দিন আগেই আসে, তবে আজ কেন এত দেরি করছে কে জানে। সোফায় বসে পা দুলাচ্ছি। দুলাতে দুলাতেই কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেই পারলাম না। হঠাৎ কারো হালকা ছোঁয়ায় আমার ঘুম ভেঙে গেল। আমি টিপটিপ করে চোখ খুলে দেখলাম উনি আমার মাথায় হাত দিয়ে টেম্পারেচার চেক করছে। আমি একটু নড়ে উঠতেই উনি বলে উঠে, তোমার কি হয়েছে? এখানে কেন ঘুমালে? এত সুন্দর বেড কি আমি তুলে রাখার জন্যে কিনেছি নাকি? তুমি ওখানে না ঘুমালে ওটা আমার আর দরকার নেই, ফেলে দিব কাল। আমি তাকে দেখেই লাফিয়ে উঠেছি। উনি আমার পাশে বসে ল্যাপটপ নিয়ে কি যেন করছে। তবে সেদিকে আমার আগ্রহ নেই বললেই চলে। আমার সব আগ্রহ হচ্ছে তাকে কথাটা বলার মাঝে। আমি উনার দিকে ঘুরে বসলাম। হাসি হাসি মুখে তার দিকে তাকালাম। উনি আমাকে এভাবে তাকাতে দেখে ভ্রু কুঁচকাল। ভ্রু নাচিয়ে বলে উঠে, এভাবে দাঁত কেলানোর মানে কি? নতুন কোনো ফালতু কথা বলার হলে আগেই চুপ করে যাও। মাথা ব্যথা করছে। তোমার ওই সব বকবক শুনতে আমি ইচ্ছুক নই আয়ুজান। আমি হাসি বন্ধ করলাম না, আরও হাসির গতি বাড়িয়ে দিলাম। উনি হয়তো ভেবেছে আমি তাকে প্রতিদিনের মতো আবার বিয়ের কথা বলবো। 2 বছর উনার কান আমি খেয়ে ফেলেছি বিয়ে করেন বলে। যবে থেকে বুঝতে পারলাম মা হওয়ার সৌভাগ্য হবে না, তবে থেকে তাকে বাবা হওয়ার প্রাপ্তি দিতে চেয়েছি, তাই বিয়ে করতে বলেছি। কথাটা বলতে আমার যে কষ্ট হয়নি তা কিন্তু নয়, তবে কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করতে চাইনি। ডাক্তার বলেছে আমার প্রবলেম উনার না, তাই তাকে বিয়ে করতে বলা। এটা শুনে বলে আমি সবার আগে মার বকা খাই, তারপর উনার আর বাবার। তবুও মাঝে মাঝেই তাকে বুঝাতে চাইতাম যাতে নিজের ভালোর কথা ভেবে বিয়েটা করে। প্রতিবারই তার জবাব তুমি হলেই চলবে। তাই আজও ভাবছে আমি তেমন কিছু বলবো। আমি উনার গা ঘেঁষে বসলাম। উনি অবাক হওয়ার মতো তাকিয়ে আছে। তাকিয়ে থেকে বলে উঠে, তোমার মাথায় আবার কোনো ভূত উঠেছে? দেখ ভূতগুলো তাড়িয়ে দেও। তা না হলে কিন্তু মাথা আগে থেকেই গরম, আরও গরম হয়ে যাবে বলে দিলাম। আমার মাথা প্রচণ্ড ব্যথা আয়ুজান, বুঝার চেষ্টা কর প্লিজ জজ। আমি উনার এই সব কথায় তোয়াক্কাই করলাম না। একটা ভাব দিয়ে উনার কোল থেকে ল্যাপটপ সরিয়ে ধাম করে তার কোলে বসে পড়লাম। উনি এবার আকাশ থেকে পড়েছে এমন ভাব করে তাকিয়ে আছে। আমি তার চাপা দাড়িগুলোতে হাত বুলাচ্ছি। উনার চোখ যেন কোটার থেকে বেরিয়ে আসবে এমন একটা ভাব করে উনি বলে উঠে, লিসেন আই নো তোমার মাথায় বড় কোনো ধান্ধা ঘুরছে।
আমাকে এই সব লতুরপুতুর দিয়ে একদম ভুলাতে আসবে না। তুমি জানো তুমি আমার উইক পয়েন্ট, তাই সবসময় ব্ল্যাকমেইল করার ধান্দা রাখো। প্রতিপক্ষকে কখন উইক পয়েন্ট দেখাতে নেই কথাটা সত্য, কিন্তু তুমি আমার প্রতিপক্ষ না হয়েও এই জিনিসটা বেশ ভালোভাবে করছো, আমি বুঝতে পারছি। সো বি কেয়ারফুল আয়ুজান। এবার যদি একটাও আজেবাজে কথা শুনি তবে কিন্তু ভালো হবে না। আমি এবার রেগে গেলাম, রেগে মেগে বলে উঠলাম, এই আপনার কি মনে হয় আমি সবসময় ধান্দা নিয়ে আপনার কাছে আসি নাকি? এমনে আসি না? এভাবে বলতে পারলেন? পারবেনই, বহুত পুরানো হয়ে গেছে তাই আর ভালো লাগছে না। আমি সব বুঝি, বুঝলেন? কত ইম্পর্ট্যান্ট কথা বলতে এলাম আর উনি আমাকে মতলববাজ মনে করে। আগে জানলে আপনার কাছেই আসতাম না। বলেই উঠে যাচ্ছিলাম, উনি কোমর চেপে বসিয়ে রাখে কোলে, ঘাড়ে মুখ গুজে বলে উঠে, ওকে সরি। আমি কি করব বল? তুমি নিজেই তো এমন, যখনই ফাউল কথা বলার হয় এভাবে সোহাগ দেখিয়ে বল, কিন্তু কখনো ভালোবেসে তো কাছে আসো না। আমার নিজেকেই টেনে টেনে কাছে আনতে হয়, তাই এমনটা বললাম। কিন্তু তুমি ভুল বললে, আমি কিন্তু একবারও তোমাকে মতলববাজ বলিনি। এভাবে কথায় কথায় এমন কথা বলা ছেড়ে দেও, আর কি বলতে এত ভালোবাসা উপচিয়ে উপচিয়ে পড়ছে বল শুনি। আমি এবার উনার দিকে মুখ করলাম, ঠোঁট প্রসারিত করে বলে উঠলাম, দলির বাচ্চাগুলো কি কিউট না? উনি আমার কথায় যেন হা হয়ে গেলেন, আমার দিকে অবাক চোখে তাকিয়ে বলে উঠলেন, এই সামান্য কথা বলবে বলে এত মেলড্রামা? আমি মাথা ঝাঁকিয়ে বলে উঠলাম, আরে না তো, ওর বাচ্চাগুলোর হাত পা কি কিউট, ছোট ছোট আঙ্গুল, লাল ঠোঁট, ভাষা ভাষা চোখ, সব কিউট, সব সব সব। আপনার কাছে কিউট লাগে না? লাগে। কিন্তু হঠাৎ এই কথা কেন? একটু গম্ভীর হয়ে বলে উঠে, না আসলে আমাদের যদি একটা এমন কিউট মেয়ে হয় কেমন হবে? আমি চকচক চোখে তাকিয়ে আছি। উনি এবার নড়েচড়ে উঠলেন, মুখে একরাশ করুণতা নিয়ে বলে উঠলেন, তুমি কি বেবি অ্যাডপ্ট করতে চাও? ওকে, ব্যাপার না, আমরা কালই যাব। আমার আয়ুজানের জন্য কিউট একটা মামুনি নিয়ে আসব। তুমি খেয়েছ কিনা জিজ্ঞেস করতেই ভুলে গেলাম। এই ফার্স্ট এমন হয়েছে, তাও তোমার এই সব কথার কারণে। খেয়েছ তুমি? আরে আমি বাচ্চা দত্তক নিতে চাই না, আমি চাই আমাদের বেবি হবে, বুঝতে পারলেন? দেখ তুমি কিন্তু আবার শুরু করলে, উল্টাপাল্টা কথায় চলে যাবে, এখন এটা আমার মোটেও পছন্দ না। শুরু কর ভালো কথা দিয়ে, আর চলে যাও আজেবাজে কথায়, ফালতু। আমি রাগ হলাম। 3 বছরে আজই উনি আমাকে এভাবে কথা শোনালেন। আমি এবার রাগ করে উনাকে ছাড়িয়ে উঠে দাঁড়ালাম। উনি আবার বিরক্তি কাটিয়ে আমাকে পিছন থেকে জড়িয়ে বলে উঠে, সরি সরি এগেন। আমি বুঝতে পারছি না এভাবে রাগ কেন উঠছে। অফিসে একটা ভেজাল চলছে জান, তাই আমি প্রচণ্ড টেনশনে আছি। তার উপর তুমি এমন এমন কথা বল, কি আর বলবো। তুমি তো জানো আমার সকল ক্লান্তির অবসান তোমাতেই, তাহলে কেন এমন করছো বলতো? বাবা মা হওয়া পৃথিবীর সবচাইতে সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ চাইলে আমরাও হব। কিন্তু এখন যেহেতু তোমার বেবি চাই, তাইলে আমরা অ্যাডপ্ট করেনি। তাহলেই হবে, তবুও তোমাকে ছাড়া এমন কোনো কথা আমি শুনতে চাই না। কতবার বলবো আমার তুমি হলেই চলবে। আমি শান্ত দৃষ্টিতে উনার দিকে তাকিয়ে আছি। আয়নায় উনার আর আমার প্রতিবিম্ব দেখা যাচ্ছে। উনার চোখে মুখে এক অদ্ভুত হতাশা আছে, তা বুঝতে পারছি। ছোটবেলায় শুনেছি সকল ছেলেদের মাঝেই এক বাবা লুকিয়ে থাকে, যা আমি উনার মাঝেও দেখেছি, যখন উনি দিলের বাচ্চাদের নিজের কোলে খেলায়, আদরের আদরের ভরিয়ে দেয় তাদের নরম গাল। তখনই বুঝেছি উনি বাবা হতে চায়।
হয়তো আমাকে বেশি ভালোবাসে বলেই ছাড়তে চায় না। আমি ঘুরে তাকে জড়িয়ে নিলাম। উনি আমার কোমর জড়িয়ে নিজের মাঝে ডুবিয়ে নিল। কিছুক্ষণ পরে তাকে ছাড়িয়ে বেডসাইড টেবিল থেকে একটা পেপারের প্যাকেট দিলাম তার হাতে। উনি অবাক হয়ে তাকিয়ে আছে। আমি ইশারায় খুলতে বললাম। উনার মাঝে কেমন জানি ভয় কাজ করছে, হয়তো ভাবছে আমি তার কাছ থেকে দূরে যেতে হয় এমন কিছু দিচ্ছি। উনি কাপা হাতে প্যাকেট খুলে কাগজটা হাতে নিয়ে কিছুক্ষণ মনোযোগ দিয়ে দেখলেন। তারপর মুহূর্তেই উনার চোখে আমি পানি দেখতে পেলাম। সে কাঁদছে। এই কান্না খুশির। উনি হুট করেই আমাকে কোলে তুলে নিলেন। চিৎকার করে বলে উঠলেন, এটা সত্যি। উনার বুকে মুখ লুকিয়ে লজ্জিত ভঙ্গিতে বলে উঠলাম, আরও আগে কেন বলনি? আয়ুজান আয়ুজান, এটা পৃথিবীর সবচাইতে বেস্ট উপহার যা তুমি আজ দিলে। আমি বিশ্বাসই করতে পারছি না আমাকেও কেউ সারফারাজের মতো বাবা বলে ডাকবে। আই কান্ট বিলিভ দিস। সবাইকে বলেছ? আগেই বলেছি, আর আপনাকে তখন থেকে বলতে চাচ্ছি, আপনি শুনতেই চাইছেন না। তাই রিপোর্ট ধরিয়ে দিলাম। এবার নিচে নামান। না, তোমাকে নিচে নামানো যাবে না। তুমি আমার কোলে কোলেই থাকবে। এখন বল, কি খেয়েছ? তোমার খাবারের ছিরি আমার জানা আছে। আচ্ছা, তুমি বরং খাটে বস, আমি নিয়ে আসছি। এই না না মা, এত এত খাইয়েছে কি বলবো। এখন ঘুম পাচ্ছে, আপনার জন্যে ওয়েট করতে করতে আমার ঘুম শেষ। এবার নামান, আমি ঘুমাবো। উনি যত্নের সাথে আমাকে বিছানায় রাখে। উনার চোখে মুখে এক সুখ মিষ্কিত ভাব ফুটে উঠেছে। থেকে থেকে আবার পানিও পড়ছে। মাঝে মাঝে আবার ঠোঁট কামড়ে হাসছে। উনি নিজের কাজ ফেলে আমার পাশে শুয়ে আমাকে তার বুকের সাথে লেপটে নিলেন। আমি গুটিসুটি মেরে শুয়ে আছি। তার এই সুখের জন্য আমি সব করতে পারি, দরকার হলে জীবনটাও বাজি রাখতে পারি। ভালোবাসা মানেই ভালো থাকা, আর ভালোবাসার মানুষকে ভালো রাখতে পারলেই ভালো থাকা যায়। তাই আপনাকে ভালো রাখাও আমার কাজ। আজ ঘরে ছোট একটা পার্টি রাখা হয়েছে। সব পরিবারের লোকরা আসবে। রান্নায় আমি পাক্কা কাঁচা। আসলে পারি না তা নয়, আজমান আমাকে রান্নাঘরে ঢুকতে স্পেশালভাবে নিষেধ করেছে। মাও রান্না করতে দেয় না। ইন্টারেস্টিং ব্যাপার, এই 3 বছরে আমি একবারও রান্না করার মহা সুযোগটা পেলাম না। এখন এটা আরও মুশকিল। আমি রান্নাঘরে দাঁড়িয়ে আছি, তবে রান্না সব মা করছে। আমি শুধু দেখছি। কোথা থেকে হুট করে আজমান এসে হাজির। দাঁতে দাঁত চেপে কড়া গলায় বলে উঠে, আয়ুজান, এখানে কি? তোমাকে নিচে কে নামালো? কেন, আপনি কি আমার দুটো পা দেখেন না? এই যে দেখে নিন, শাড়ির নিচ দিয়ে পা দেখিয়ে। দেখ, আমি মজা করছি না। ফাইজলামি করবে না। আর রান্নাঘরে কত তাপ। তুমি ঘেমে গেছ। চল উপরে। না, এখন যাব না। আপনি যান। মা এবার ছেলের সাথে তালে তাল মিলিয়ে বলে উঠে, ওকে নিয়ে যাত রেডি করে দে। কিছুক্ষণ পরে মেহমান সব চলে আসবে। আর ও এখনো রেডি হলো না। চল 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 বললে ও শুনবে বলে তোর মনে হয়? তোর এই বডি কেন বানালি? কোলে তুলে নে। আমি এবং উনি দুজনেই হা করে তাকিয়ে আছি মার মুখের দিকে। বলে কি উনি? ছেলেকে বলছে বউকে কোলে নিয়ে যেতে। আজব। তবে মা এমন অনেক আজব কাজই করেছে এই 3 বছরে। যেমন সবার সামনে উনাকে বলে উঠে, বিয়ে করেছে কেন তোকে আয়ু? নিজের হাতে খেতে নাকি? নিজের হাতে খাওয়ার হলে তোকে তো লাগবে না। তুই আউট। উনি তখন মায়ের দিকে করুণ চোখে তাকিয়ে বলে,
মাম্মাম, এগুলো কেমন কথা? আর তুমি সব সময় আয়ুর হয়ে কথা বল। ইটস নট ফের। কই, কখনো বললে না তো যে আমাকে খাইয়ে দিতে? সব সময় আমাকে বল। মা উনাকে রাগী চোখে বলে উঠে। তুই ওকে আজীবন খাইয়ে দিবি, বুঝলি? বেশ মজা লাগে তখন। উনি রাগী রাগীভাবে আমাকে খাইয়ে দেয় আর আমি ছোট ছোট কামড় দিহি। আমাদেরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মা আবার বলে উঠে, তাকিয়ে থাকতে বলিনি, ওর কষ্ট হচ্ছে, কোলে তুলে নে। আরে মা, বাইরে অনেক মহিলা আছে, তারা দেখলে কি বলবে? আমি নিজেই যাই। পা বাড়াতেই মা বলে উঠে, আজমান, তুই নিবি কি না? অবশ্যই। মায়ের আদেশ শিরোধার্য। বলেই উনার সামনে আমাকে কোলে তুলে নিলেন। আমি তাকিয়ে আছি মা ছেলের দিকে। এদের এই বন্ডিংই এত ভালো লাগে আমার। দেখেন, এবার আমার কিন্তু বিরক্ত লাগছে। আর একটা ফল যদি দেন আমি বমি করে আপনার গা ভাসাব। রাগী গলায় বলে উঠি। তাই নাকি? ভাসাও। এমনেতেই দিনে অনেক জামা কাপড় ভিজাতে হয় তোমার জন্য। না হয় আর একটা ভিজাব। তবুও খেতেই হবে। আমি কাদো কাদো মুখে এবার বলে উঠলাম, প্লিজ জজ, আর না। রেডি হই চলেন। না, এগুলো আগে কমপ্লিট কর, তারপর আমি তোমাকে রেডি করে দিব। আপনি করবেন রেডি? আর রেডি হতে হবে না, আমি বরং একটু ঘুমাই। উনি নিচ থেকে আনার পর ফলের থালা নিয়ে বসেছে, আর আমার মুখে একটার পর একটা দিয়েই চলেছে। পৃথিবীর ভয়ঙ্কর একটা শাস্তি হলো খাবার খাওয়া, আর তা যদি হয় ফল ইয়াকক। ফল খাওয়া আর ঘাস খাওয়া আমার কাছে এক জিনিস লাগে। আর এই লাগার মধ্যেই বিগত মাসখানেক এত এত খেতে হয়েছে, কি বলবো। আমি শহীদ হয়ে যাব খেতে খেতে। কি যে মোটা হয়ে গেছি, কি বলবো। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এল। উনি আমাকে শাড়ি পরাচ্ছে, কালো জামদানি শাড়ি, এর মাঝে লাল সুতার কাজ। আর উনি পরেছে কালো পাঞ্জাবি, যার বাম সাইডে লাল সুতার কাজ করা। হাত ভাঁজ করে আমার কুচি ঠিক করছে। উনার এই কাজটা আমার অনেক কিউট লাগে। মনোযোগ দিয়ে এই কাজটা করে উনি। তখন উনাকে দেখে মনে হয় এটা পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ। ভ্রুকুচকে প্রতিটি কুচি সে মনোযোগ দিয়ে একসাথে করছে। কুচি ঠিক করে আমার আঁচল ঠিক করে দিলেন। পিছন থেকে জড়িয়ে বলে উঠে, আজ তোমাকে কাজল লাগিয়ে দিব। না না, লাগবে না। লাগবে না মানে কি? অবশ্যই লাগবে। আমি লাগাবো মানে লাগাবো। আমি এবার কেঁদে দিব টাইপের অবস্থা। উনার এই কাজল লাগানোর ব্যাপারটা আমার মোটেও পছন্দ না। উনি যখনই আমার চোখে কাজল লাগাতে চায় তখনই উনার চোখ দিয়ে যমুনা নদী প্রবাহিত হয়। চোখের কাছে কাজল নিয়ে একবার দিতে যায় তো আবার সরিয়ে নেয়। চোখের কাছে লাগাতেই উনার নিজের চোখ দিয়ে পানি পড়ে। আজব লোক। কাজল লাগাবে আমাকে আর চোখের পানিতে বুক ভাসাবে উনি। উনি আমাকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দিলেন। আমিও বসে পড়লাম। কাজলটা হাতে নিতেই উনার কাঁপাকাঁপি শুরু। এবার পাক্কা ২-৩ ঘন্টা এই কাঁপাকাঁপি অব্যাহত থাকবে। আমি মহা বিরক্ত তার এই কাজে। জাস্ট অসহ্যকর একটা কাজ। উনি কাপা হতে আমার চোখের নিচে লাগাতেই ভ্যা ভ্যা করে শুরু। যদিও উনি ভ্যা ভ্যা করে কাঁদে না। ছেলেদের কান্না নিঃশব্দে। উনার তাও তাই। আমি একটু বিরক্তি নিয়ে বলে উঠলাম, আপনি সামান্য কাজল লাগাতে এভাবে কাঁদছেন। আমি মারা গেলে কি করবেন? উনি চকিতেই অশ্রুসিক্ত চোখে তাকালেন। তার চোখে ভয়ের প্রকাশ দেখা যাচ্ছে।
উনি হুট করে কাজল রেখে আমাকে জড়িয়ে নিলেন। তার এমন কাজে আমি মোটেও বিচলিত হইনি। এটা উনি সব সময় করে, আর এখন উনি কি বলবে তাও আমার জানা। উনি বলে উঠে, তোমার কিছু হলে তো আমিও শেষ, মরে যাব। আয়ুজান। কথাটা শুনে সবসময় একই রিয়েকশন থাকলেও আজ আমি বলে উঠলাম, আরে আমার কিছু হলে আপনার বাঁচার জন্য একটা মানে রেখে যাব। আমাদের প্রিন্সেস। আমার তুমি ছাড়া থাকতেই দম বন্ধ হয়ে আসে। প্রিন্সেসও তখন কাজে লাগবে না। তুমি নেই তো আমিও নেই। এখন এসব কথা শুনতে ভালো লাগছে না। কাজল লাগি। উনি এবার গম্ভীর হয়ে গেলেন। আমার বুক ছিঁড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এল। আমার কিছু হলেও যাতে উনি ঠিক থাকে, মহান আল্লাহর কাছে এটাই দোয়া করি। এই 3 বছরে একটা রাত উনি আমাকে ছাড়া থাকেনি। আমাকে একদিনও আমাদের বাসায় থাকতে দেয়নি। এই লোক আমাকে ছাড়া থাকবে কিভাবে কে জানে। পাক্কা 1 ঘন্টা পরে উনি কাজল লাগাতে সক্ষম হলেন। আমাকে কোলে তুলে সিঁড়ি দিয়ে নামছে। সবার চোখ আমাদের দিকেই। মনে হচ্ছে সেই বিয়ের দিন যেমন কোলে নিয়ে এই বাড়িতে ঢুকেছিল এখনো তাই। উনি নিচে নামিয়ে সোফায় বসিয়ে দিল। রেদোয়ান ভাইয়ারও একটা ছেলে হয়েছে। আজমান আমার পাশে বসে বাচ্চাগুলো নিয়ে খেলছে। কত কত ভঙ্গিতে কথা বলছে। তাকে দেখেই মনে হচ্ছে উনিও একটা বাচ্চা। আমি শুধু তাকিয়ে দেখছি আর দিলের হাজারো কথা শুনছি। তবে সব কথা কানে ঢুকলেও আমার চোখে শুধু উনি ভাসছে। সময় প্রবাহমান। সময় যেমন নিজ গতিতে চলে, মানুষও তা মেনে চলে। আজ 4 মাসে পা দিয়েছি। এই মাসগুলোতে যদি কাউকে জ্বালিয়ে শেষ করেছি তবে সে হলো আজমান। নানা সময় নানা বায়না। কখনো বমি করে গা ভাসানো, কখনো রাত জেগে গল্পের বই পড়ে শোনানো, সব উনি কত হেসে হেসে অনায়াসে করে ফেলছে, তার মাঝে ন্যূনতম বিরক্তি নেই। সকালে কোলে করে নিচে নামানো, আবার নিয়ে আসা, সবই সে করে। উনি এখন অফিস করে হাফ টাইম। বেশিরভাগ সময় বাসায় থাকে। উনাকে বিরক্ত করতে চাই খুব করে, কিন্তু উনি বিরক্তই হয় না। আজব লোক। রাত কটা বাজে জানা নেই, আমি ঘুম ঘুম চোখে উঠে বসলাম। আমার সামান্য নড়াতেই উনার ঘুম ভেঙে যায়। আজও তাই হয়েছে। উনি ঘুম চোখে বলে উঠে, তোমার কি কিছু লাগবে? আমি মাথা দুলিয়ে বলে উঠলাম, হুমম। উনি উত্তেজিত হয়ে বলে উঠে, কি লাগবে? আমাকে বল। ক্ষুধা লেগেছে? নাকি ওয়াশরুমে যাবে? না, আমি এখন আইসক্রিম খাব। উনি করুণ চোখে তাকিয়ে বলে উঠে, যদি তোমার ঠান্ডা লাগে? লাগবে না। চলেন। তোমাকে যেতে হবে না, আমি নিয়ে আসি ফ্রিজ থেকে। তুমি শুয়ে থাক। আরে আমি ফ্রিজেরটা খাবো না। তবে আইসক্রিম পার্লারে যাব। এখন মায় 12টা বাজে। চলেন। এত রাতে? তুমি বুঝতে পারছো না আয়ুজান, এত রাতে যাওয়া ভালো হবে না। তোমার জন্য তো একদম না। প্লিজ জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। না না, কোনো আন্ডারস্ট্যান্ড হবে না। যাব মানে যাব। উনি করুণ চোখে তাকালেন। অসহায়ের মতো আমাকে কোলে তুলে নিলেন। আমি চট করে বলে উঠলাম, এই নামান, আমি হেঁটেই যাব। না, আমি তোমার কথা শুনছি, তার বিনিময়ে তোমাকেও আমার কথা শুনতে হবে। ওকে, তবে আমরা রিকশায় দিয়ে ঘুরব। ঢাকা শহরে রাতে রিকশায় করে ঘুরতে সেই মজা। প্লিজজ। নো নেভার। আমরা গাড়িতে যাব। আর গাড়িতেই ব্যাক করব।
তোমাকে নিয়ে মাঝ রাস্তায় একগাদা রিক্স নিয়ে চলাফেরা করতে পারবো না। উনার এমন ধমকানো টাইপের কথা শুনে আমি চুপ মেরে গেলাম। উনি সিঁড়ি দিয়ে হেঁটে আমাকে নামিয়ে দিলেন। দরজাটা আস্তে খুলে আবার কোলে তুলে নিলেন। আমাকে গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট দিলেন। আমি আশেপাশের পরিবেশ দেখছি। নিরিবিলি পরিবেশ, মানুষজনের আনাগোনা কম, হালকা বাতাস বইছে। উনি হুট করে গাড়ির গ্লাস উঠিয়ে দিলেন। আমি বিরক্তি নিয়ে তার দিকে তাকিয়ে বলে উঠলাম, এই গ্লাস কেন বন্ধ করলেন? আমি বাতাস খাচ্ছি, দেখতে পাচ্ছেন না? এদানিং তুমি বড্ড বাচ্চাদের মতো বিহেভ করছো আয়ুজান। নিজে বাচ্চার মা হবে কিছুদিন পরে আর এখনো বাচ্চাই রয়ে গেলে। এগুলো কেমন কথা? বাতাস খাবো? বাতাস খাওয়া যায় নাকি? আর বেশি হওয়া লাগলে তোমার সমস্যা হবে। তুমি অনেক দিন পরে এভাবে বের হয়েছ, তাই হুট করে এমন আবহাওয়া গায়ে মাখতে নেই। চুপ করে বসে থাক। আপনি কেমন খিটখিটে হয়ে যাচ্ছেন? বুঝতে পারছি এখন আর পুরাতন বউ ভালো লাগে না, তাই না? উনি হুহা করে হেসে ওঠে। আমি মুখ ফুলিয়ে বসে আছি। উনি সামনে তাকিয়ে আমার এক হাত টেনে তার কিছুটা কাছে নিয়ে আসে। সামনে থেকে চোখ সরিয়ে আমার ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে আবার সামনে তাকিয়ে বলে ওঠে, আমার বউ তো 17 বছরেও নতুন ছিল, 3 বছরে কিভাবে পুরাতন হবে? তাই এই কথাগুলো বলা বাদ দেও। অনেক বলা হয়েছে, এবার এই টেকনিক চেঞ্জ করো আয়োজন। আমি গাড়ির ডিকিতে বসে আছি। উনি আইসক্রিম পার্লার থেকে আইসক্রিম আনতে গেছে। রাতের আকাশটা যেমন সুন্দর, পরিবেশটাও তেমন সুন্দর। গাছপালা দাঁড়িয়ে আছে নিরিবিলি। মানুষের আনাগোনা নেই। দেখে কেউ বলবে, এই রাস্তাটাই সকাল হতে না হতে মানুষের আগমনে সতেজ হয়ে উঠবে। মানুষ ছাড়া সবই কেমন ছমছমে। আমি পা ঝুলাচ্ছি, বাতাসে শাড়ির আঁচল দুলছে। উনি এখনো কেন যে আসছে না কে জানে। এত সময় লাগে নাকি? রাগ লাগছে, সাথে ভয়ও। এতবার বলেছি নিয়ে যেতে না, সে বলে আমাকে গাড়িতে বসে থাকতে। গাড়িতে বসে থাকতে কেমন জানি দম বন্ধ লাগে, তাই বাইরে এসে ডিকিতে বসে গেছি। আমি এবার পা গুটিয়ে নিলাম। সামনে তাকিয়ে গলা শুকিয়ে আসছে। কিছু ছেলে ডুলে ডালে এদিকে আসছে। আমি একটু অবাক হলাম। সাথে ভয় পাচ্ছি। দেখেই লাফাঙ্গা মনে হচ্ছে। ছেলেগুলো এদিকেই আসছে। আমি এবার ধীর পায়ে গাড়ি থেকে নেমে পড়লাম। পিছনে বসেছিলাম উনাকে ভয় দেখাবো বলে। এখন তো আমি নিজেই ভয় পেয়ে সামনে চলে আসতে হলো। আমি গাড়ির সামনে দাঁড়িয়ে দরজা খুলতে যাব, তার আগেই ছেলেগুলো আমার অনেকটা কাছে চলে এসেছে। আমি একটু ভীতু নজরে ঘুরে তাকিয়ে দেখি লাল লাল চোখ করে মাতাল ছেলেগুলো আমাকে চোখ মেলে মেলে দেখতে চাচ্ছে। আমি ভয় আবার দরজা খোলায় মন দিতে যাব, তার আগেই ছেলেগুলোর মাঝে একজন বলে উঠে, কি হইল ম্যাডাম, সাহায্য লাগবো নাকি? আমি জবাব দিলাম না। দরজা খুলে ভিতরে বসতেই একটা ছেলে দরজা আঁকড়ে ধরে। ভয় আমার হাত পা কাঁপাকাঁপি করছে, ঘাম দিচ্ছে খুব করে।
প্রেগন্যান্ট হওয়ার পর থেকে আমি প্রচণ্ড ফুরবল হয়ে পড়েছি। এটা হওয়ারই ছিল। এ নিয়ে উনার কত কত টেনশন। ডাক্তার লিজার অবস্থাই খারাপ করে দিয়েছে। এটা ওটা জিজ্ঞেস করতে করতে উনাদের হসপিটালে কাজ করে বলেই এত প্রশ্নে আর এত কিছু সহ্য করেছে, তা না হলে আরও আগে উনি পালাত। এখন কেন যেন আরও ভয় লাগছে। ভয় লাগাটা এই টাইমে মোটেও উচিত না। আমি নিজেকে যথাসম্ভব উত্তেজিত করতে চাচ্ছি না, কিন্তু ভয় বারবার বুক কাঁপছে। মনে মনে আল্লাহকে বলছি উনাকে তাড়াতাড়ি এখানে পাঠিয়ে দিতে। ছেলেগুলো বিশ্রী হেসে দাঁত বের করে একজন আর একজনকে বলছে, ভাই মাইয়া তো নয় যেন আগুনের গোলা, এরে দিয়ে আজকা কাম হইব না, এরে তো সারা জীবন নিজের কাছে রাখলেই কাম হইব। কি কস তোরা? হোরে, তা এই ফুলডারে তো নাম দেওয়া লাগে। কি নাম দিবি ক? এইডা একেবারে গোলাপের লাহান, তাই লাল গোলাপ দিমু নাম। কি কস তোরা? হো, এই লাল গোলাপ নিজে নিজেই চইল্লা আয়। জানি আইবা না, তোমাগরে ভালা কথা কইলে হয় না, বুইঝলা। ওই হাত ধর লাল গোলাপের। আমি এবার ভয় ফুফিয়ে উঠলাম, কেঁদেই দিলাম। আমার বুক ধুকধুক করছে। মনে মনে শুধু আল্লাহ বাঁচাও বলে চলেছি, আর চারদিকে চোখ বুলিয়ে উনাকে খুঁজছি। কোথায় আপনি? আমি হাত পা গুটিয়ে সিটে বসে পড়লাম। একটা ছেলে আমার হাত ধরতে আসায় এক লাথি দিয়ে বেরিয়ে এলাম। আমি কিছুদূর যেতেই আবার ঘিরে নিয়েছে আমাকে। আমি ভয়ে এবার চুপসে গেছি। ছেলেগুলো বলাবলি করছে, ওই লাল গোলাপরে যতটা সহজ ভাবলি ওতটাও না বুঝলি, হাত ধরে কাঁধে উঠাই নে বলেই এক হাত বাড়িয়ে দিল। আমি ভয়ে চোখ বুজে নিলাম। হঠাৎ কানে কারো আহহ চিৎকার ভেসে আসায় চোখ খুলে তাকালাম। সামনে তাকিয়ে দেখি উনি এক হাতে আইসক্রিমের বক্স আর ঝালমুড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন, আর এক হাতে ছেলেটার হাত মুড়ে দিয়েছে। উনাকে দেখেই আমার জান ফিরে এসেছে। এক লাফে ঝাঁপিয়ে তার বুকে পড়লাম। উনি মনে হয় ছেলেটার হাতটা আবার মোচড় দিয়েছে, সাথে সাথে চিৎকার ভেসে এসেছে কানে। আমি অশ্রুসিক্ত চোখে তার দিকে তাকালাম। উনার চোখ লাল হয়ে আছে, কপালের রগগুলো ফুলে উঠেছে, চোয়াল শক্ত হয়ে গেছে। ছেলেটার সাথের বাকি ছেলেগুলো মাতাল হওয়ায় এদিক ওদিক তাকিয়ে ডুলছে। ছেলেটাকে ছুড়ে দিয়ে হাতের জিনিসগুলো আমার হাতে দিয়ে ছেলেটাকে আবার তুলে দাঁড় করালেন। চিৎকার করে বলে উঠে, গোলাপে হাত দিতে হলে তো আগে কাটা খেতে হয়, তাই না? তা তোকে কোনো স্টেপে কাটার সাথে পরিচয় করাবো বল? দেখ, আমরা তোর লগে লাগতে আসি নাই, মাইয়াটারে দে আর যা এখান থেকে। পাশের ছেলেগুলো এগিয়ে এসে বলে উঠে, তাই নাকি? তা আমার জানে হাত দিবি আর আমি শুধু দেখব? আবার বললি তোদের দিয়ে দিতাম? শালা, আমি যার পায়ে ব্যথা হবে বলে কোলে নিয়ে ঘুরি, বালিশকে সেফ মনে হয় না বলে বুকে ঘুম পাড়ায়, পড়ে যাবে দেখে জড়িয়ে রাখি, তাকে তোকে দিয়ে দিমু শালা হাসালি। বলেই উড়াধুনা শুরু। এক একটাকে ধরে এমন এমন কেলানি দিয়েছে যে আমার অশ্রুসিক্ত চোখেও হাসি পেয়ে গেল। হাতের জিনিসগুলো গাড়ির উপর রেখে তালিও দিলাম। উনি একবার ভ্রুকুচকে তাকিয়ে আবার মারা শুরু করে। আমি তো অবাক হয়ে দেখছি। উনি যে এত মাইর পারে আমার জানা ছিল না। একদম বক্সিং খেলছে মনে হচ্ছে। ছেলেগুলো দৌড়ে পালালো। উনি রাগী চোখে আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। ঝাঝালো কণ্ঠে বলে উঠল, ডাকতে পারলে না? আমি কি বেশি দূরে ছিলাম নাকি? একটু চিৎকার দিয়ে ডাকলেই তো আর এভাবে কাঁদতে হতো না। কি অবস্থা করেছে কেঁদে কেটে, চোখ মুখ মুছে দিতে দিতে। বারে চিৎকার করলে যদি আমার জানের কিছু হয়। এই সময় চিৎকার করা মোটেও উচিত না, জানেন না? পেটে হাত দিয়ে ডুলে ডুলে
উনি আমাকে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে নিজেও বসে পড়ে আর আইসক্রিম এগিয়ে দিতে দিতে বলে উঠে, আমাকে তো একবারও জান বলে ডাকো না। সব ভালোবাসো শুধু তোর, বুঝলি মাই প্রিন্সেস। তোর মা আমার বেলাই যত কিপটামি করে, সবার বেলায় ডালা ডালা ভালোবাসা। পেটে একটা চুমু খেয়ে আবার বলে উঠে, কি পরিস্থিতিতে ফেললে দেখছ? নিজের প্রিন্সেসকেও আমার হিংসে হচ্ছে। ভাবা যায়? আল্লাহ বাঁচাও। আমি হেসে দিলাম। আইসক্রিম খাচ্ছি আর উনাকে দেখছি। উনি একদৃষ্টিতে তাকিয়ে আছে। আমি চোখ নাচিয়ে বলে উঠলাম, এভাবে কি দেখছেন? আপনার খেতে ইচ্ছে করলে খান। উনি এবার আমার দিকে ঝুঁকে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলেন। আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি। হাতের আইসক্রিম চুয়ে চুয়ে পড়ছে উনার টি শার্টে। সেদিকে তার তেমন খেয়াল নেই। সে আপন কাজ আপন গতিতে করছে। কিছুক্ষণ পরে ছেড়ে দিয়ে বলে উঠে, এখন চেঁচাবে না। আমি কিন্তু আগেই অনুমতি নিয়ে নিয়েছি, তাই চিৎকার চেঁচামেচি নট এলাও। আইসক্রিমে মনোনিবেশ কর আয়ুজান। উনার বাঁকা হাসি দেখে আমি বিরক্ত হলাম। আবার আইসক্রিম খাওয়ায় মনোযোগ দিলাম। খাওয়ার এক পর্যায়ে আমার মাথা ঘুরে উঠল। গড়গড় করে বমি করে তার গা ভাসিয়ে দিলাম। উনি আমার মাথা চেপে আছে আর চিন্তিত স্বরে বলে উঠে, কি হলো আবার? শান্ত হও। আমি বমি করে তার টি শার্ট ভরিয়ে দিয়েছি। সিটের সাথে হেলান দিতে যাব উনি বলে উঠে, 1 মিনিট বলেই নিজের টি শার্ট খুলে বাইরে ছুঁড়ে দিলেন। আমার সাইডে এসে আমাকে কোলে নিয়ে আবার তার পাশে বসে পড়ে উনার উন্মুক্ত বুকে আমার মাথাটা চেপে ধরে। আমার ক্রমশ নিস্তেজ লাগছে নিজেকে। আমি উনার মুখের দিকে একবার তাকালাম। আমার চাইতেও তাকে বেশি অসুস্থ লাগছে। করুণ সুরে বলে উঠে, জাস্ট 10 মিনিট আয়ুজান। আমরা বাসায় চলে যাব এখনই। আগেই বলেছি আবহাওয়া ভালো না। তুমি অদ্ভুত অদ্ভুত বয়না কেন ধর কে জানে। বাই দ্য ওয়ে আমাদের আগে হসপিটালে যাওয়া উচিত। তার শেষ কথাটা শুনেই আমার মাথা ঘুরে উঠেছে। হঠাৎ চোখ ঝাপসা হয়ে এল। ধীরে ধীরে উনার কাঁধে থাকা আমার হাতগুলো আলগা হয়ে এল। আমি নিস্তেজ হয়ে তার বুকে ডুলে পড়লাম। কাচের টেবিলটা উপরে তুলে ধাম করে নিচে ছুঁড়ে দিতেই এক বিকট শব্দে সম্পূর্ণ হসপিটাল কেঁপে উঠেছে। আমি চোখ দিয়ে সম্পূর্ণ রুম একবার চোখ বুলিয়েই আমার প্রাণ আত্মা উঠে গেছে। গলা শুকিয়ে আসছে। যে সত্য 4 মাস নিজের মাঝে ধারণ করে রেখেছি তা কি তাহলে আজমান জেনে গেছে? সেন্সলেস হওয়ার পরে আর কিছু মনে নেই। চোখ খুলে নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করেছি। তখন কানে শুধু উনার চিৎকার এসেছে, খুব রেগে ডাক্তারের কলার ধরে বলছে, ডাক্তার লিজা কোথায়? আমার সামনে নিয়ে আসুন। খুন করে দিব বলে দিলাম। এত বড় কথা কিভাবে লুকাতে পারল? আর আপনারা কিসের ডাক্তার? রোগীর গার্ডিয়ান আমি, আমাকে না জানিয়ে কি করে এত বড় সিদ্ধান্ত নিলেন? বলেন। বলেই ধারাম। মানে কেবিনের কাচের টেবিল ছুঁড়ে দিয়েছে। রুমের কিছুই ঠিক নেই, সব ভেঙে গুড়িয়ে দিয়েছে। আমি নিঃশব্দে কাঁদছি। উনাকে দেখেই ভয় আমার সারা শরীর কাঁপছে। উনি সত্যিটা জানলে এতটা ভয়ঙ্কর হবে আমি ভাবিনি। কিন্তু আমার কাছেও সেকেন্ড অপশন ছিল না, তাই আমি এটা করেছি। আজমান নিজের মাথার চুলগুলো নিজের দুহাতে টানছে আর চেঁচিয়ে উঠছে। তার চোখগুলো অসম্ভব লাল হয়ে আছে। হাত দিয়ে গড়গড়িয়ে রক্ত পড়ছে, যেটা আমার মোটেও সহ্য হচ্ছে না। আমার 2 হাতে, এক হাতে স্যালাইনের নল আর অপর হাতে রক্তের নল। আমি চোখ বুলিয়ে মা বাব, আম্মু, আব্বু, ভাইয়াকে খুঁজেই চলেছি, তারা কোথায় আর কেনই বা উনাকে আটকাচ্ছে না।
ডাক্তার নার্স সবাই কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। সবার মাঝেই ভয়েরা হানা দিয়েছে। ভয়েই কেউ কথা বলছে না। আমি এবার নিজের ভয়কে দমিয়ে বলে উঠলাম, আপনি এমন কেন করছেন? কি হয়েছে বলেন আমাকে। আমার কণ্ঠ শুনে উনি চকিতেই আমার দিকে ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে। ভয় তো আমার কলিজা শুকিয়ে গেছে। তার এই অস্বাভাবিক লাল চোখ আমি আমার জীবনে এই প্রথম দেখছি। ঘামে সারা শরীর একাকার হয়ে আছে। এসি চলছে তবুও উনাকে এমন ঘামাচ্ছে কেন? ঈষৎ হাত থেকে কত রক্তেই না ঝরছে। আমি ঢোক গিলে চোখ নামিয়ে নিলাম। উনি এবার ডুলডুল পায়ে আমার সামনে এগিয়ে আসছে। আর ভয় আমার বুক ক্রমশ ধাক ধাক শব্দ করছে। উনার চুলগুলো এলোমেলো হয়ে আছে। লাল লাল চোখ পানিতে ভাসছে মনে হচ্ছে। নাক কান গাল লাল হয়ে আছে। উনি ধীর পায়ে এবার আমার পাশে দাঁড়িয়ে পড়লেন। আটকে আসা গলায় বলে উঠে, তুমি ধোঁকা দিলে আমায় আয়ুজান? বুকটা কেঁপে উঠল তার কথায়। আমি কিছু বলতে পারছি না। চোখ নামিয়ে নিলাম। কি বলবো তাকে? সেটাই মনে মনে খুঁজছি। কি বলা উচিত? কি বললে উনি ঠান্ডা হবে তাই ভাবছি। উনি আবার ঠান্ডা মিনমিনে গলায় বলে উঠে, কিছু জিজ্ঞেস করেছি তোমাকে। তুমি আমাকে ধোঁকা দিয়েছ আয়ানা? আর কেন দিলে তাও বল। ফার্স্ট, জাস্ট 1 মিনিট টাইম দিলাম। বল। আমি এবার হাত কচলাতে শুরু করলাম। ভয় আমার হিচকি উঠছে। চোখ দিয়ে পানি পড়ছে। ভয় 2-3টা শুকনো ঢোক গিললাম। আমি ভয় মিশ্রিত চোখে তার দিকে তাকাতেই আবার চোখ নামিয়ে নিলাম। কি ভয়ঙ্কর লাল হয়ে আছে চোখগুলো। মনে হচ্ছে সব ভস্ম করে দিবে চোখের আগুনে। আমার কোনো শব্দ বের হচ্ছে না দেখে উনি চেঁচিয়ে বলে উঠে, বলবে তুমি? বলেই পাশে থাকা টেবিলটা ছুঁড়ে মারলেন। সাথে সাথে বিকট এক শব্দে সারা শরীর কেঁপে উঠেছে। আমি ভয় কানে 2 হাত গুজে গুটি মেরে বসে পড়লাম। উনার এই ভয়ঙ্কর রূপ আমি প্রথম দেখছি। এই আজমানকে আমার সম্পূর্ণ অপরিচিত মানুষ লাগছে। উনি এবার আমার 2 বাহু ধরে কাছে টেনে নিলেন, আমাকে তার মুখোমুখি করে বলে উঠে, কেন করলে এমন বল? আমার চোখের দিকে তাকাও আয়ানা। কেন এখন চোরের মতো চোখ লুকাচ্ছ আয়ানা? কেন? কেন বলনি আমাকে এত বড় কথা? কেন? কি হচ্ছে এখানে? আর মিয়াওমান কি হয়েছে? দালিজাকে দেখে ভয় আমার হাত পা দ্বিগুণ গতিতে কাঁপাকাঁপি করছে। উনি তো আগেই রেগে আছে। লিজাকে দেখে না জানি কি করে। উনি আমার থেকে চোখ সরিয়ে লিজার সামনে দাঁড়ালেন। একটা দীর্ঘশ্বাস নিয়ে বলে, তা আপনি এতক্ষণ কোথায় ছিলেন? ওটি ছিল। কিন্তু কেবিনের এমন অবস্থা কে করেছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আয়ানার কখন জ্ঞান ফেরেছে? ও এখন ভালো আছে ডানিশা? ডানিশা একবার আমার দিকে একবার উনার দিকে তাকালেন, কিন্তু কিছু বললেন না। চোখ নিচে নামিয়ে নিলেন। আজমান এবার সরু হয়ে লিজার দিকে তাকিয়ে বলে, আয়ানা প্রেগন্যান্ট এটা জানেন আপনি ডালিজা? অবশ্যই জানি, উনি তো আমার কাছেই টেস্ট করিয়েছে। কিন্তু এটা আপনিও জানেন। হঠাৎ এই প্রশ্ন কেন? আর আয়ানা আমার রেগুলার পেশেন্ট। আপনি নিজেই তো নিয়ে আসতেন, তাহলে এমন প্রশ্নের মানে কি? সব তো আপনি জানেন। ও সব আমি জানি? এটাই আপনার মনে হয় তাই না? তাহলে আমি এটা কেন জানি না আয়ানার প্রেগন্যান্সিতে কমপ্লিকেশন আছে? তাও নরমাল না? কেন জানি না এটা বলেন? উনার চিৎকারে উপস্থিত সবার কাঁপাকাঁপি শুরু। লিজা আমার দিকে অবাক হয়ে তাকায়। আমি অসহায়ের মতো তাকিয়ে আছি তার দিকে।
মাথা নেড়ে বুঝাতে চাইছি উনি জেনে গেছে। লিজা নিরাশ হয়ে নিচের দিকে তাকায়। আজমান এবার আরো রেগে চিৎকার করে বলে উঠে, আপনার সাহস তো কম না, আপনি আমার হসপিটালে থেকে আমাকেই ধোঁকা দিলেন। আপনি জানেন আমি আপনার লাইসেন্স এখন এই মুহূর্তে ক্যান্সেল করতে পারি। ইউ নো দ্যাট। আর আমি সেটাই করব। আপনার মতো ডাক্তারের প্রয়োজন নেই আমার। আপনার সাহস বড্ড বেশি। তা না হলে এত বড় কথা কিভাবে লুকাতে পারলেন? কিভাবে আমাকে জানানো প্রয়োজন মনে করলেন না? আমি বাচ্চার বাবা। ওকে আমার প্রয়োজন কি না সেটা পরের কথা, কিন্তু হাজবেন্ড হিসেবে আমার ওয়াইফকে সম্পূর্ণ নিরাপদ রাখা আমার দায়িত্ব। আপনার এই একটা কথা লুকানোর জন্যে ওর লাইফ রিস্ক কত বেশি আপনি জানেন? মায়ে 10%। মায়ে 10% ওর সেফটি লাইন। 90% রিস্ক নিয়ে কিভাবে আপনি ওকে বাচ্চাটা রাখার অনুমতি দিলেন? ডালিজা, টেল মি হাউ? কেন করলেন বলেন? আর বলতে হবে না, আপনার লাইসেন্স ক্যান্সেল করার ব্যবস্থা করছি বলেই মোবাইলটা পকেট থেকে বের করে। লিজা আমার দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। আসলেই তো তার কোনো দোষ নেই, সব আমি নিজে করেছি। আমি তাকে এটা বলতে নিষেধ করেছি। এখন আমার কি করা উচিত? আমি চারপাশে চোখ বুলিয়ে সাহস নিয়ে একটা শ্বাস নিলাম। এবার আমি চিৎকার করে বলে উঠলাম, ডালিজার কোনো দোষ নেই। তুমি সবার জন্য দিলদর্দি, আমি জানি এসব বলে কাজ হবে না। বলে মোবাইলটা কানে দিলেন। আমি সব জানতাম। আমি উনাকে বলতে না নিষেধ করেছি। শুধু নিষেধ না, ফোর্স করেছি। চোখ বুজে এক নিঃশ্বাসে বলে দিলাম। সাথে সাথে ঠাসঠাস করে শব্দ হল। আমি চোখ খুলে তাকিয়ে দেখি উনি লাল লাল চোখে আমার দিকে তাকিয়ে আছে। হাতের মোবাইলটা খণ্ডে খণ্ডে বিভাজিত হয়ে ফ্লোরে পড়ে আছে। আমি ভয়ে চাদরটা টেনে নিলাম। চারপাশে পিনপিনে নীরবতা, কেউ কোনো কথা বলছে না। সবাই এত সময়ে এটা বুঝে গেছে উনার রাগ কতটা ভয়ঙ্কর। আমি চোখ নামিয়ে নিলাম। ফ্যাসফ্যাস করে নিঃশ্বাসের গতি বেড়েই চলেছে। আমি নিজেকে শান্ত রাখতে চাচ্ছি কিন্তু পারছি না। উনি এবার ভাবলেশহীনভাবে আমার সামনে দাঁড়ালেন। হাঁটু গেড়ে বেডের পাশে বসে পড়লেন। রক্তাক্ত হাত এগিয়ে দিলেন আমার দিকে। আমি তাকিয়ে আছি তার হাতের দিকে। উনি এবার আমার ডান হাত নিজের রক্তে ভেজা হাতে নিলেন। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। হাতটা তার গালে ছুঁয়ে বলে উঠে, আমার ভালোবাসায় তুমি কি ত্রুটি খুঁজে পেয়েছ আয়ুজান? আমি মাথা দুপাশে ঝাঁকালাম, যার অর্থ না। উনি এবার করুণ চোখে আমার দিকে তাকালেন। তাকিয়ে বলে উঠে, তাহলে কেন এমন করলে? কেন করলে আয়ুজান? জানো তোমাকে আয়ুজান কেন ডাকি? কারণ একটাই, তোমাতেই আমার জান। তাহলে কেন এমন করে আমাকে মারতে চাও বল? কেন বুঝলে না আমাকে? কেন এত যন্ত্রণা দিচ্ছ আমার বুকে? কেন তুমি আমার বেলায় এত নিষ্ঠুর? এত ভালোবেসেও কি নিষ্ঠুরতাই আমার প্রাপ্য বল? বলছো না কেন তুমি? উনার এমন হৃদয় কাঁপানো চিৎকারে আমি কেঁপে উঠলাম। উনি এবার উত্তেজিত হয়ে প্রথম থেকে বলতে বলছে। ভয় আমার অবস্থা খারাপ। উনার ধমকানিতে বলতে শুরু করলাম। রিপোর্ট পাওয়ার পরের দিন ডালিজা আমাকে কল করে বলেছে এই বাচ্চা নিলে লাইফ রিস্ক 90%। তাই না নেওয়াই বেটার হবে। কিন্তু আমি তাকে বলেছি আমি নিতে চাই। এতেও উনি রাজি হল না, আপনাকে বলতে চেয়েছে, তাই আমি বলেছি উনাকে চাকরি থেকে বের করে দিব। তাই নিজের চাকরি বাঁচাতে উনি এটা করেছে। এতে উনার কোনো দোষ নেই। আমি মা হতে চাই আজমান। এতে লাইফ রিস্ক হলে হবে, কিন্তু পৃথিবীর সবচাইতে সুন্দর জিনিসটার ভাগিদার আমিও হতে চাই। আমিও চাই আমার কোল আলো করে আমাদের প্রিন্সেস আসবে।
সরি, আমার আপনাকে বলা উচিত ছিল, তাই আমি সরি বলছি। তবুও এমন পাগলামি ছাড়েন প্লিজ জজ। একদমই কথাগুলো বলে তার দিকে তাকিয়েই আমি অতৎকে উঠলাম। চোয়াল শক্ত করে লাল লাল চোখে আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। ভয় আমি আবার চোখ নামিয়ে নিলাম। উনি কঠিন কণ্ঠে বলে উঠে, আজ আমি সত্যিই বুঝতে পারছি তুমি আমাকে বিন্দু মাত্র ভালোবাসো না। আমি কাঙ্গালের মতো তোমাকে ভালোবেসে নিজেকে শেষ করে দিচ্ছি। আমারও তোমার মতো নিষ্ঠুর হয়ে নিজের প্রিন্সেসকে নিয়ে ভাবা উচিত, তাই না? তুমি থাকলেই কি না থাকলেই কি, রাইট? আমি অশ্রুসিক্ত চোখে তার দিকে তাকালাম। উনি এবার শব্দ করে কেঁদে উঠলেন। আমি অবাক নয়নে তার কান্না দেখছি। একটা লোক এতটা ভালোবাসতে কি করে পারে? উনি হঠাৎ আমাকে জাপটে জড়িয়ে ধরে। তার চোখের প্রতিটি ফোঁটা জানান দিচ্ছে কতটা ভালোবাসে আমাকে। এই লোকটাকে ছেড়ে আমিও যেতে চাই না, কিন্তু কিছু করার নেই। উনি কান্নার গতি বাড়িয়ে দিল। সবাই তাকিয়ে আছে আমাদের দিকে। এতক্ষণে বাসার সবাইও চলে এসেছে। সবাই অবাক হয়ে সব দেখছে। উনি কান্নায় জড়িয়ে আসা কণ্ঠে চিৎকার করে বলে উঠে, তাহলে আমি কেন এটা মানতে পারছি না? কেন আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে? কেন আমার দম আটকে আসছে? কেন নিঃশ্বাস নিতে পারছি না? কেন এই যন্ত্রণা হচ্ছে? কেন ভয় আমার হৃৎপিণ্ড চলা বন্ধ করে দিচ্ছে? কেন আমার দম খিচে আর্তনাদ আসছে? কেন আমি জীবিত থেকে মৃত্যুর স্বাদ পাচ্ছি? কেন আমার সব বিষাক্ত লাগছে? কেন আমার নিজের রক্ত, নিজের প্রিন্সেস, নিজের অনাগত সন্তানের প্রতি নারাজি কাজ করছে? কেন তাকে শত্রু মনে হচ্ছে? কেন শুধু মনে হচ্ছে তোকে আমি চাই না? কেন তোমার বিনিময়ে আমি নিজের জীবনটাকেও মেনে নিতে পারবো না? কেন সব অন্ধকার লাগছে? কেন? কেন? এত কেনর কোনো আনসার আছে তোমার কাছে? থাকলে বল প্লিজ জজ। আমার এত কষ্টের ওষুধ আছে বল। তাহলে দেও না প্লিজ জজ। আমি তাকে এখনো জড়িয়ে আছি। চোখে বাঁধছাড়া কান্নার ঝড় বইছে। মনের মাঝে উত্তাপ বইছে। সবার চোখে পানি দেখে আমি অবাক হলাম। ভাবছি সবাই উনার কষ্ট এতটা ফিল করতে পারছে, কিন্তু আমার কেন ফিল হচ্ছে না? আমি বাবুকে বেশি ভালোবাসি তাই? এটা তো স্বার্থপরের মতো হলো। হ্যাঁ, নিজেকে আমার বড্ড স্বার্থপর মনে হচ্ছে। আমি স্বার্থপরের মতো তার সাথে এটা করতে পারলাম? মা হওয়ার তৃপ্তির জন্য আমি নিজের স্বামীকে এভাবে দুঃখ দিব আমি আসলেই ভাবতে পারিনি। ভেবেছি আমি ছাড়াও কেউ তাকে ভালোবাসার মতো রেখে যেতে পারব, কিন্তু উনি এতটা অসুখী হবে আমি বুঝতে কেন পারলাম না? কেন তুমি হলেই চলবে কথার মানে বুঝলাম না। এত কেনর জবাব একটাই, আমি মা হতে চাই। সবার কথা উপেক্ষা করে আমি মা হতে চাই। আমি উনার পিঠে হাত বুলালাম। উনি আবার ক্ষীণ কণ্ঠে বলে উঠে, উত্তর দিলে না যে? নেই উত্তর। প্রতিবারের মতো আমি এবারও তোমার হাত ধরে রাখতে চেয়েছি আয়ুজান। এবারও তোমাকে করা প্রশ্নের উত্তর আমি নিজে দিতে চেয়েছি। অনেক খুঁজে কি আনসার পেয়েছি জানো? না, তুমি জানো না। জানবে কি করে, বোকা তো তুমি। আমি বলি, শুনবে। ভালোবাসি তোমাকে আমি। শুনতে পাচ্ছ, আমি ভালোবাসি তোমাকে। তাই এত এত কেনর সৃষ্টি। বুঝতে পারছ? আর আমার ভালোবাসার বদলে তুমি কি দিলে? কিছু না। এবারও নিজের জন্য চেয়ে নিলে। নিজে মা হতে চাও তাই এমন করলে? নাকি আমাকে বেস্ট গিফট দিতে চাও বলে এমন করলে? কিন্তু তুমি কি জানো, আমাকে বেস্ট গিফট দিতে গিয়ে আমাকেই হারিয়ে ফেললে। আমাকে তুমি নিঃস্ব করেছ অনেক আগেই, এখন নিঃশেষ করতে চাও? ঠিক আছে, আমি নিঃশেষ হতে চাই তোমার হাতে। তোমার মা হওয়ার বিনিময়ে আমি নিজেকে নিঃশেষ করতে চাই।
তুমিও থাকবে না, আমিও না। তবে প্রিন্সেস থাকবে। সবাই আয়ানার মেয়ে বলে জানবে। সব কিছুর বিনিময়ে ভালোবাসি তোমাকে। আমি তো বলেছিলাম তুমি হলেই চলবে, তবুও কেন করলে? উনি থেমে থেমে কাঁদছে। আমি বুঝতেই পারছি না কি করব। উনার কার্য দেখে মনে হচ্ছে আমি সত্যিই মারা গেছি। তার প্রতিটি কথায় আমি অপরাধী। উনি এবার মাথা তুলে আমার মুখের সামনে নিজের মুখ নিয়ে আসে। করুণ চোখে তাকিয়ে রক্তাক্ত হাত দিয়ে দুই গাল আঁকড়ে ধরে। চোখমুখ ফুলে একাকার অবস্থা তার। আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলে উঠে, ডালিজা বেস্ট ডাক্তারদের আমি হসপিটালে দেখতে চাই। তোমার 1% কেও আমি কাজে লাগাতে চাই। আল্লাহর উপর বিশ্বাস বরাবরের মতো আছে। তবে তোমাকে ক্ষমা করতে পারবো না আয়ুজান। সরি। শরীরটা তোমাকে না, আমার নিজেকে দিলাম। ভুলটা তো আমিই করেছি। নিজের ভালোবাসার সঠিক যত্ন নিতে পারলাম না। তা না হলে এত বড় কথা লুকাতে পারতে না। দোষী আমি। ব্যর্থ আমার ভালোবাসা। তবুও বলবো ভালোবাসি। তোমাকে ছাড়া বাঁচা মুশকিল হলেও আমি বাঁচতে চাই না। ধুকে ধুকে মরব না। তুমি নেই তো আমিও নেই। কথাটা বলে আমার বুকে ঢুলে পড়লেন। আমি সহ সবাই অবাক। আমি কিছুক্ষণ ডাকলাম, কিন্তু সাড়া পেলাম না। ডাক্তার এগিয়ে দেখে বলে ওঠে, অতিরিক্ত মানসিক চাপে সেন্সলেস হয়ে গেছে। আর হাত থেকেও বেশ রক্ত ঝরেছে। তাই সব মিলিয়ে এমনটা হয়েছে। ইনজেকশন দিয়ে দিব, আপনি টেনশন নেবেন না একদম। তাহলে আপনার জন্য। আমার কানে কথাই আসছে না। কেমন যেন ঘুরছে সব। ঝাপসা হয়ে যাচ্ছে সব। সব অন্ধকার লাগছে। সাথে অপরাধীর ভার আমাকে আরো চেপে ধরছে। আমি কি সত্যিই অপরাধী? কিন্তু আমিও যে আপনাকে খুব ভালোবাসি। সত্যিই ভালোবাসি। টিপটিপ করে চোখ মেলে তাকালাম। চারপাশে একবার দেখে নিয়ে মনে হচ্ছে আমি নিজের রুমেই আছি। কিন্তু এত তাড়াতাড়ি আমাকে বাসায় নিয়ে আসার লোক আর যেই হোক আজমান না। তাহলে এত তাড়াতাড়ি আমি কি করে এলাম? আমি পাশে পিড়ে তাকালাম। তাকিয়ে দেখি উনি আমার হাত ধরে বসে আছে। দেখেই প্রচুর ক্লান্ত লাগছে। আমি উৎসুক হয়ে জিজ্ঞেস করলাম, বাসায় নিয়ে এলেন কখন? আমি তো বুঝতেই পারলাম না। আর আপনি এখন কেমন আছেন? এত হাইপার কেন হন বলেন তো? এভাবে রিয়েকশন দিচ্ছেন মনে হচ্ছে আমি তোমার কি মনে হচ্ছে আমি শুনতে চাই না আয়ুজান? কথা কম বলবে এখন থেকে। কোথাও যেতে হলে আমাকে বলবে। হাঁটতে ইচ্ছে হলে আমাকে বলবে। মিশে খামরা চেকআপ করেনি? দরজার দিকে তাকিয়ে এত এত ডাক্তার নার্স দেখে আমি অবাক হলাম। তার চাইতে অবাক করা ব্যাপার, রুমটাতে বেশ পরিবর্তন এসেছে। অনেক কিছু উল্টাপাল্টা, যেমন দরজার রং, আলমারি মিসিং, রুমের রংটাও কেমন জানি নতুন নতুন। বারান্দা জানালাও কেমন যেন নিজের জায়গায় নাই। এত পরিবর্তন কেন রুমের? আমি একটু উঠে বসলাম। উনি আমাকে ধরে পিছনে বালিশ দিয়ে তাতে ঠেস দিয়ে বসিয়ে দিলেন। ডাক্তাররা চেকআপ করে কি জানি বললেন উনাকে। উনার মুখটা শুকিয়েছিল আগে থেকেই, আরও শুকিয়ে গেল। চিন্তিত ভঙ্গিতে আমার পাশে বসে পড়লেন। আমার মুখের দিকে তাকিয়ে আছে। আছে তো আছেই, চোখই আর সরাচ্ছে না। আমি অবাক হলাম। উনি এভাবে তাকিয়ে থাকার মানুষ না। তবে এভাবে তাকিয়ে আছে কেন? আমি কিছু বলতে যাব তার আগেই উনি আমার কোলে মাথা দিয়ে দিলেন। কোমর জড়িয়ে কি যেন বিড়বিড় করলেন। তারপর কয়েকটা চুমু খেলেন। উনার ভারী নিঃশ্বাসগুলো আমার পেটে পড়ছে। মানে সে ঘুমিয়ে গেছে। উনি এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেলেন। হঠাৎ দরজায় একজন নার্স এসে দাঁড়ালেন।
আমাদের এভাবে দেখে মুখ ঘুরিয়ে চলে যেতে নেয়। আমি কাছে ডাকলাম। উনি ধীর পায়ে আমার সামনে এসে দাঁড়ালেন। আমি প্রশ্ন করলাম, আপনাকে কি বাসায় নিয়ে এসেছে? আমার দেখাশোনার জন্যে? না ম্যাম, এটা আপনাদের বাসা না, এটা হসপিটাল। আমি অবাক হয়ে চারপাশ দেখছি। এত কিছু কিভাবে হসপিটালে এলো? আর কখনোই বা এগুলো সেট করেছে? আমি আবার অবাক হয়ে প্রশ্ন করলাম, কিন্তু এটাকে তো আমার নিজের বেডরুমের মতো লাগছে। কিভাবে এগুলো হলো? স্যার করেছে। রাতেই সব ঠিক করে ফেলেছে। আপনাকে বাকি মাসগুলো এখানেই থাকতে হবে। তাই আপনার যাতে কষ্ট না হয় তাই স্যার এগুলো করেছে। ম্যাম, খাবারগুলো রেখে যাচ্ছি, খেয়ে নিবেন। আমি আসি। খাবার রেখে নার্স চলে গেছে। আমি শুধু তাকে দেখছি। এত ভালোবাসা হয় নাকি? হুম, হয়। পৃথিবীর বিভিন্ন প্রান্তে আল্লাহ এমন ভালোবাসা রাখে। হাজবেন্ড ওয়াইফের ভালোবাসায় আল্লাহর রহমত থাকে। তাই এমন ভালোবাসাও হয়। আমি উনার মাথায় বিলি কাটছি, আর উনি ক্লান্ত মানুষের মতো ঘুমাচ্ছে। আসলেই উনি খুব ক্লান্ত। ভালোবেসে ক্লান্ত উনি। আমাকে ভালোবাসতে বাসতেই ক্লান্ত হয়ে গেছে। আচ্ছা, ভালোবাসায় ক্লান্তি আছে? উনি উঠলেই জানতে চাইব। এই দেখেন না আমি কেমন মটকা হয়ে গেছি। আর পেটাও ফুলে গেছে অনেক। এত মোটা হলে তা আমি বেলুনের মতো ঠুসস করে ফুটে যাব। আর এই সবই হয়েছে আপনার জন্যে। এত খাওয়াতে কে বলেছে? আমি আর খাবো না। যান এখান থেকে। মুখ ফুলিয়ে বলে উঠলাম, কেমন লাগে? কত কত খাইতে পারে একটা মানুষ? আমার তো নিজেকে মানুষই মনে হচ্ছে না। এত খাওয়ালে তো এমনই মারা যাব। থাক, এগুলো বলা যাবে না। থাপ্পড় একটাও মাটিতে সরি ফ্লোরে পড়বে না, সব গালে পড়বে। আমি চুপ করে মুখ ঘুরিয়ে বসে আছি। উনি শার্টের হাতা ভাঁজ করতে করতে বলে, তুমি মোটা হয়েছ এই কথাটা কোনো আহাম্মক বলেছে? আমাকে বল। সেই আহাম্মকের কি দৃষ্টি শক্তি নাই নাকি? তোমাকে মোটা বললে মোটাকে কি বলবে? এগুলো জাস্ট ননসেন্স টাইপের কথা, বুঝলে আয়ুজান? এগুলো তুমি কানে নেও কেন বলতো? তাহলে আপনার মনে হয় আমি আন্ধা? ছি ছি ছি, এটা কেন মনে হবে? এত সুন্দর চোখ তোমার, আমি শুধু শুধু এমন কথা কেন মনে করব বলতো? আমি নিজেই তো দেখছি আমাকে কত মোটা লাগে। গালগুলো দেখেন কেমন ফুলে ফুলে গেছে। মনে হচ্ছে রসগোল্লা। এই না না, একদম কাঁদবে না। তুমি মোটা না তো বাবু। তুমি একটু নাদুস নুদুস হয়ে গেছ। আর তোমাকে এখন কতটা সুন্দর লাগে আমি বলেও বুঝাতে পারবো না। নতুন করে প্রতি সকালে তোমার প্রেমে পড়ি। হাবুডুবু খেয়ে মরি। আর গালগুলো আসলেই রসগোল্লা। মন তো চাই টুপ করে খেয়ে নি। আর তুমি কি না শুধু শুধু এমন করছো? বাবু, আমার খাওয়া কমপ্লিট কর প্লিজ। জজ সোনা বউ আমার, পাখি একটা। এই একদম এই সব আদুরি কথা বলে আমাকে পাম দিবেন না, বুঝলেন? আপনার চালাকি বুঝি না ভেবেছেন নাকি? আমাকে খাওয়াতে খাওয়াতে মোটা বানাবেন, পরে বলবেন বউ পছন্দ না, চেঞ্জ করতে চাই। আবার ফাউল কথা। কবে বাদ দিবে এগুলো জান? আমার তো তুমি ছাড়া কাউকে দেখতেই ভালো লাগে না। আর এখন তো অফিসেও যেতে ইচ্ছে করে না। তুমি দিন দিন এত এত কিউট হয়ে যাচ্ছ, শুধু তোমাকেই দেখতে ইচ্ছে করে। সারা দিন তাকিয়ে থাকতে ইচ্ছে করে। তোমার বিশ্বাস হচ্ছে না যে তুমি আগের থেকে সুন্দর, কিউট, গোলগাপ্পার মতো হয়ে গেছ? মাথা নাড়িয়ে আমি না বললাম। উনি রুমে থাকা নার্সকে ডেকে বলে উঠে, মিস ফাতেমা, আপনিই বলেন আমার বউ আয়ুজান আগের থেকে শত শত গুণ সুন্দর হয়ে গেছে না? অবশ্যই স্যার।
আমি কেন সব নার্সরাই ওনাকে দেখতে আসে? সবার একই কথা, ম্যাম কত কত কিউট আর সুইট, মিষ্টি হয়ে গেছে আগের থেকেও বেশি। কি এবার বিশ্বাস হলো তো? তা না হলে সবাইকে ডেকে ডেকে জিজ্ঞেস করব। খুশি এবার খাও। প্লিজ জজ, প্রিন্সেসটা কত কষ্ট পাচ্ছে। খাও। উনি আমাকে খাইয়ে দিচ্ছে। দিনে 3 বার আমি উনার সাথে এভাবে ঝগড়া করি, আর উনি ঠিক এইভাবে আমাকে মানায়। আমার এমনটা করতে ভালোই লাগে। এই সপ্তাহে আমার অপারেশন। নর্মাল ডেলিভারি করা যাবে না। সিরিয়াস কেস, তাই ডেটের আগেই অপারেশন করাতে হবে। তা না হলে রিস্ক আরও বেড়ে যাবে। জানি না উনার সাথে বাকি জীবন কাটাতে পারবো কিনা, তবে আমি চাই কাটাতে। উনার হাত ধরে আমার চলার ইচ্ছা প্রবল। আল্লাহই ভালো বুঝেন। উনার ইচ্ছাই শেষ ইচ্ছে। রাত 12টা ছুঁই ছুঁই আমি বিছানার উপর একটা ছোট টেবিল তুলে তাতে কাগজ রেখে একটা চিঠি লিখতে বসেছি। মিনি প্লাস্টিকের টেবিল হওয়াই লাভ হয়েছে। এটা এখানেই থাকে, আমার খাবার খাওয়ানো হয় এই টেবিলে রেখে। আজমানকে একদিন বড় আপুদের দেওয়া লাভ লেটার দিয়েছিলাম, উনি সেগুলো পুড়িয়ে দিয়ে বলেছে আমার বউ আছে। পিচ্চি বউ যখন বড় হবে তখন তার হাতের লেখা চিঠিই আমি পড়ব। বউ থাকতে কেন আমি আলাদা মেয়েদের চিঠি পড়ব? পাপ হবে। আমি শুধু আমার বউয়েরটাই পড়ব। তাই আজ তার জন্যে চিঠি লিখতে বসেছি। এই 3 বছরে কখনো এটা লিখার ইচ্ছে ছিল না, তবুও এই 9 মাস আমাকে অনেক কিছু শিখিয়েছে। তাই মনে হয়েছে এই চিঠিটা লেখা প্রয়োজন, তাই লিখতে বসেছি। তবে চিঠিটা অপারেশন থিয়েটারে যাওয়ার আগেই দিব বলে ভেবে নিয়েছি। সাদা ঝকঝকে কাগজে লিখতে বসেছি আমি। প্রিয় আশাবা, ছোটবেলা থেকেই এত এত কড়াভাবে আমাকে রেখেছেন যে কি করে আর আপনাকে ভালো নাম দি বলেন। তাই এই আশাবা নাম দিলাম। নামের সম্পূর্ণ না বললেও আপনি বুঝবেন। তবুও বলি আজমান সাদা বান্দর। জানি এখন হাসবেন, তবে আমি নিষেধ করছি হাসবেন না। আপনি জানেনও না কত কত বকা দিয়েছেন আমাকে, কত কাঁদিয়েছেন। আপনার মনে আছে ছোটবেলায় আমি পাশের বাসার আকাশ নামের এক ছেলের সাথে খেলেছি দেখে আপনি আমাকে একটা থাপ্পড় দিয়েছিলেন, আর আমার লড়লড় দাঁতটা ফেলে দিয়েছিলেন। হা হা। যদিও সেদিন আপনার উপর খুব রাগ হয়েছে, কিন্তু আমি মনে মনে খুব খুশিও হয়েছি। দাঁতটা যা ব্যথা করত আপনাকে কি আর বলবো। আম্মু তো আমার চিৎকারের জন্য ধরতেই পারত না, আর আপনি এক থাপ্পড়ে চিৎপটাং করে দিলেন। মনে মনে আমি কিন্তু আপনার আর একটা নাম দিয়েছি, আর সেটা হলো থর। ও কিন্তু আমার প্রিয় অ্যাভেঞ্জার, তাই আপনি এবার একটা ঠোঁট বাঁকিয়ে হাসি দিবেন প্লিজজ। আমার দারুণ লাগে আপনার বাঁকা ঠোঁটের হাসি। ছোটবেলায় এত প্যারা কেন দিলেন বলেন তো? তবে সব প্যারা আমি শোধ করে দিয়েছি এই 3 বছরে। আপনার মনে আছে আমাকে ক্লাসে দিয়ে আসলে আমার বান্ধবীরা আপনাকে গিলে খেত। আমার কিন্তু তখন ওত রাগ হতো না, কিন্তু আপনি যখন হাতে কামড়ে দিয়েছেন তখন থেকে মনে এক অন্যরকম শিহরণ শুরু হলো। আপনার বুকে মাথা রেখে যখন ঘুমিয়েছিলাম তখন সত্যিই এক অদ্ভুত প্রশান্তি কাজ করেছে। আর বৃষ্টিতে ভিজে আমার মনে হয়েছে আমি বৃষ্টিতে না এক সুখ মিশ্রিত অনুভূতিতে ভেজেছি। আপনার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার জীবনে বেস্ট ছিল। আপনার সাথে রাতের আকাশে চাঁদ দেখাটাও ছিল বেস্ট। আর কৃষ্ণচূড়াগুলো এখনো আমার কাছে আছে। শুকিয়ে গেছে, কিন্তু তাতে এখনো আপনার প্রথম প্রকাশিত ভালোবাসার গন্ধ আছে। মন কাড়া সেই গন্ধ, পাগল করা ঘ্রাণে মাতাল করে। আমি মাঝে মাঝেই সেগুলো দেখি আর আপনার প্রথম প্রকাশিত ভালোবাসার ঘ্রাণ নিই। আপনার মনে আছে মাঝে মাঝেই আমি টুপ করে আপনার গালে চুমু খেতাম আর আপনি হাবার মতো তাকিয়ে থাকতেন। ঠিক সেই সময়গুলোতেই আমি কৃষ্ণচূড়ার ঘ্রাণে মাতাল হয়ে থাকতাম। তাই তো আপনাকে কেবলাকান্ত বানিয়ে চুমু খেতাম।
আমার কিন্তু খুব হাসি পেত আপনার মুখ দেখে। আপনার নদীর বুকে লঞ্চের কথা মনে আছে? রাতে আমরা পানির ঘ্রাণ নিয়েছিলাম। জানি আছে, তবুও বলছি। সেই শিহরণের কথা আমি আজও ভুলিনি। চোখ বুঝলেই দেখি সেই চাঁদ, সেই পানির কলকলানির শব্দ, আর নাকে আসে সেই ঘ্রাণ। প্রেম কি আমি বুঝিনি? কেমন জানি না। কিভাবে হয় তাও বলতে পারবো না। তবে আমিও প্রেমে পড়েছি। আমি প্রেমে পড়েছি সেই ছেলেটার যে আমাকে শিখিয়েছে বৃষ্টির নতুন ঘ্রাণ নিতে, যে শিখিয়েছে কৃষ্ণচূড়ার রঙে নিজেকে রাঙাতে, যে বুঝিয়েছে সবাই এক না, কেউ কেউ আপনার মতো কৃষ্ণচূড়াও হয়, যে নিজের রঙে আমাকে রাঙিয়েছে। হ্যাঁ, প্রেমে পড়েছি সেই ছেলেটার যে হাত বাড়িয়ে বাতাসকে নিজের মুঠোয় নিতে শিখিয়েছে। নদীর পানিরও যে আলাদা ঘ্রাণ হয় এটা যে শিখেছে, আমি তার প্রেমে পড়েছি। আমার নিঃশ্বাসে যার বসবাস, আমি তারই প্রেমে পড়েছি। সবাইকে উপেক্ষাকারী আমার সেই আপনিটার প্রেমে পড়েছি। হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি। আপনার মতো করে না, কিন্তু আমার মতো করেই ভালোবাসি। সরি, আপনাকে ছেড়ে যেতে চাই না, কিন্তু আপনাকেও আমি প্রাপ্তির সন্ধান দিতে চাই। যদি উনি চায় আবার দেখা হবে, হয় এই জন্মেই আপনার বউ হয়ে আপনার প্রিন্সেসের মা হয়ে ফিরিয়ে দিবে। তা না হলে আমি আপনাকে পরকালেও চাইব। আল্লাহর কাছে চাইব আপনিই আমার স্বামী রূপে সবকালে থাকেন। ভালোবাসার শেষ হয় না। জীবন ইতি টানে, কিন্তু ভালোবাসায় ইতি সমাপ্তি নেই। ভালোবাসার কোনো জীবন হয় না। এটা তো একটা অনুভূতি। মানুষের মৃত্যু হয়, কিন্তু মনের হয় না। আত্মার মৃত্যু নেই। আর ভালোবাসা আত্মার ব্যাপার। অন্তরের অন্তস্থ হতে এই ভালোবাসার আবিষ্কার। ভালোবাসা আপনাকে ভালো রাখে। ভালোবাসা এক রহস্যময় অনুভূতি। নিজে থেকে প্রকাশিত না হলে এটা প্রকাশ করা যায় না। আপনার ভালোবাসায় কোনো অভাব ছিল না। এত ভালোবাসা পাওয়ার পরে আমি একটু না অনেকটুকু লোভী হয়ে গেছি। তাই বলছি, আপনি আমার পরে দ্বিতীয় কোনো নারীকে আমার বাম পাশ দিতে পারবে না। এমনকি প্রিন্সেস কেও না। ওকে ডানটা দিবেন, বামটা শুধু আমার। এটা যেন মাথায় থাকে। আচ্ছা, চলেন এবার প্রপোজ করি। আপনি তো অনেক বার করেছেন, এবার না হয় আমি করি। প্রপোজালের নাম হবে চিঠি প্রপোজ। চিঠিতে করছি বলে কথা। আচ্ছা, শুরু করি। হে প্রিয়, ভালোবাসা কি জানেন? আমার কাছে এটা একটা সুপ্ত অনুভূতি, যে অনুভূতির নাম জানা নেই। তবে এর একটা আলাদা ঘ্রাণ আছে। যেমন আপনার গায়ের গন্ধ, ঘামে ভেজা আপনি, আপনার বুকের উষ্ণতার ঘ্রাণ, সবই মাতাল করা। প্রথম দেখার প্রেম নয়, কিশোরী বয়সে প্রেমে পড়েছি, বুঝলেন? এই প্রেম 18তে নয়, 8,000-এ বিশ্বাসী। আমি আপনার প্রেমিকা হতে চাই না, শুধু পথ চলার সঙ্গী হতে চাই। চাই ধোঁয়াশার চাদরে নয়, অদৃশ্যমান হাওয়াতে ভেসে থাকতে, যে হাওয়াকে প্রতি মুহূর্তে আপনি অনুভব করবেন। নাক টেনে যে হাওয়ার ঘ্রাণ গায়ে মাখাবেন, আমি সেই হাওয়াই হতে চাই। হতে দিবেন কি আমাকে সেই হাওয়া? ভাসাবেন কি আপনার মনের মোহনায়? রাঙ্গাবেন কি আপনার কৃষ্ণচূড়ায়? অপেক্ষায় থাকব আপনার উত্তরের আশায়। তবে আমার আপনি হলেই চলবে না, আপনার ভালোবাসা হলেই চলবে। ইতি। আপনার আয়ুজান। চিঠিটা ভাঁজ করে রেখে দিয়েছি। উনার একটা হাত আমার বালিশে রাখা। কিছুদিন থেকে তার ঘুম হয় না। আজ অনেক দিন পরে ঘুম হয়েছে। আমি অবাক হই, একটা লোক কিভাবে সুস্থ হয়েও হসপিটালে রাত কাটাতে পারে। কিন্তু উনাকে দেখে এটা বিশ্বাস হয়ে গেছে। আমি গুটি মেরে উনার বুকে মাথা রাখতেই উনি দুহাতে আমাকে জড়িয়ে নিলেন।
যেন সে জানত আমার শেষ আশ্রয় স্থান উনার বুকের বা পাশটা। সকাল থেকে দিল মাথা খাচ্ছে। আজ সকাল সকালই এর আগমন। এসেই বলে উঠেছে, আয়ু তোর যদি যমজ মেয়ে হয় তবে সেই হবে। কিভাবে সেই হবে? জানান মহারানী। কিভাবে হবে মানে কি? আরে দিহান আর সাফরানের বউ করব দুজনকে। কিন্তু আমার তো যমজ হবে না। বলে দিয়েছে ডাক্তার, এখন কি হবে বল? ভাই আল্লাহরে বল না তোর যাতে যমজ হয়, তা না হলে আমার ছেলেগুলোর কি হবে? কাদো কাদো হয়ে। কি হবে মানে কি? ওদেরও বিয়ে হবে, বাচ্চা হবে। এতে এত প্যারার কি আছে? আমার বাবু বাদে কি আর মেয়ে থাকবে না নাকি পৃথিবীতে? পৃথিবীতে মেয়ের অভাব হবে না। তুই বরং যাদের যমজ মেয়ে আছে তাদের কাছে যা। দেখ আয়ু, ফাইজলামি করবি না। আমার তোর মেয়েই চাই। আমি নিশ্চিত কিউটের ডিব্বা হবে। আর ওই কিউটের ডিব্বা নিয়া কি যে টানা টানি হবে আল্লাহ মালুম। টানা টানি কেন হবে? ভ্রুকুচকে বলে উঠলাম, আরে কেন বুঝস না, আমার দুই পোলাই ওর পিছনে ঘুরবে, আরও তো কত কত ঘুরবে, কি আর বলবো। আগে থেকেই তোর ছেলেদেরকে সামলা। আমার বাবুকে তোর বাড়িতে বউ করে দিব? ইম্পসিবল। কেন কেন? কম কোনো দিন দিয়ে আমরা। এই যে ঝগড়া করবি ওর সাথে, আবার তো তুই মারামারি পারস। তখন দেখা যাবে আমার কিউটি কিউটি বাবুটারে তুই নাক মুখ ফাটিয়ে দিবি। সত্যি আয়ু, মারব না, প্রমিস। তবুও তোর মেয়েকেই চাই। একজনের জন্যে নিবি ভালো, আর একজনের কি হবে? তুই আর একটা বাচ্চা নিস, ওটা মেয়ে হলেই হবে। তা আর এই জনমে সম্ভব না। এজনের জন্যেই উনার জীবন ঝুলে আছে, আর একজনের ব্যাপার হলে তো উনি শেষ। আমি আর দিল হাসছি। দিলের বেবিগুলো দৌড়ে এসে আমার কোল নিয়ে ঝগড়া করছে। ছেলেরা আসলে তেমন ঝগড়া পারে না, তবে ওরা এত এত করতে পারে বলার বাহিরে। আমি আর দিল হাসছি। দিল তার এক হাত আমার পেটে দিয়ে রেখেছে যাতে ওরা লাফিয়ে না পড়ে। দুজনের একজনকেও আমি চিনতে পারছি না। এদের চিনা মুশকিল। একদম অবিকল এক দেখতে। একজন চোখ মুখ খিচে বলে উঠে, তুই সল সল। না, আমি বলবো ফুফির কুলে। কথাগুলো এত কিউট, কি আর বলবো। এখনো অত ক্লিয়ার না কথা। একজন এবার জিতে গেল। তার নাম সাফরান। আমার কোলে বসে তার কত কত কথা। দিহান কেঁদে দিল। তাই দুইজকে দুই হাঁটুতে নিলাম। আজমান এসে চোখ রাঙ্গিয়ে ওদের নামাতে বলেছে, কিন্তু আমি নামালাম না দেখে দুজনকেই কোলে তুলে নিলেন। বাবা হিসেবে পারফেক্ট একজন লোক উনি। আজ অপারেশন। ভয় বুক কাঁপছে। হয়তো এটাই শেষ দেখা। আম্মু কাঁদতে কাঁদতে বেহুশ। আমার সামনে না আসলেও আমি জানি সবার অবস্থাই খারাপ, তবে সবচাইতে উনার অবস্থা খারাপ। উনার চোখ মুখ ফুলে লাল হয়ে আছে, যদিও প্রতি সকালেই এমন থাকে, তবুও আজ বেশি। রাত জেগে নামাজের বিছানায় কান্না করা তার প্রতিদিনের কাজ। তার সকল দোয়ায় আমি, সকল মুনাজাতে আমাকে চায়। তার সকল চাহিদা জুড়ে শুধু আমি। ইনজেকশন দেওয়া হয়ে গেছে। আমি কাপা হাতে তার হাত টেনে নিয়েছি, হাতের ভাঁজে চিঠিটা দিলাম। উনি অবাক হয়ে তাকিয়ে আছে। চোখের পানি যেন বাঁধ মানছে না। আমার কপালে শেষ চুমুটা দিতেই আর কিছু মনে নেই। ধীরে ধীরে সব শান্ত আর নিস্তেজ হয়ে এলো। ঝাপসা চোখে তাকিয়ে শেষবার দেখতে পেলাম না। কেমন যেন চোখগুলো ঘোলাটে হয়ে এলো। সেই যাত্রায় আল্লাহ উনার কথা শুনেছে, বাঁচিয়ে দিয়েছে আমাকে। জ্ঞান আসার পরে জানতে পেরেছি আমার প্রিন্সেসের বয়স 2 দিন হয়ে গেছে।
আর আমার স্বামী 2 দিন সেন্সলেস ছিল। তখন খুব হাসি পেয়েছে এটা শুনে। বউয়ের বাচ্চা হবে, স্বামী সেন্সলেস হয়ে গেছে। উনি খালি পায়ে দৌড়ে এসে যখন জড়িয়ে ধরেছে তখন মনে হয়েছে সেন্সলেস না, এই লোকের আরও অনেক কিছু হয়ে যেতে পারত। সেন্সলেস তো কম কিছুই ছিল, আমার চিঠি পড়েই নাকি উনি সেন্সলেস হয়ে গেছে। তখন যদি সামনে থাকতাম থাপড়াইয়া বলতাম, শালা প্রপোজ করলে মানুষ সেন্সলেস হয় নাকি? কিন্তু তা আর কারা হল না। ওই চিঠি বাঁধিয়ে বেডরুমে লাগিয়ে রেখেছে। অফিসে যাওয়ার আগে একবার জোরে জোরে পড়ে, আবার রাতে এসে একবার পড়ে। আমার বাচ্চা মেয়েটার মনে হয় মুখস্থ হয়ে গেছে। মাঝে মাঝেই সে চিঠির 1-2 লাইন বিড়বিড় করে বলে। তখন রাগে আমার মাথা ফেটে যায় আর উনি হেসে কুটি কুটি হয়। আমার মেয়ের আজ 3 বছর হবে, তাই বাড়িতে বিশাল আয়োজন করা হয়েছে, অনেক কাজ। আমি আম্মু মা দিলওয়ানেকে মিলে কাজ করছি। কাজের লোকগুলোও করছে, তবুও শেষ হচ্ছে না। তবে রান্না আম্মু আর মা মিলে করছে। আমি এখনো ভালো রান্না পারি না। আমি মনোযোগ দিয়ে সব দেখছি আর শিখছি। কিন্তু উনার তো আমাকে শান্তি না দেওয়ার প্রতিজ্ঞা আছে, তাই ডেকেই চলেছে। বিরক্তকর লোক একটা। বউ জ্বালানোই এর কাজ। কি হয়েছে, ষাঁড়ের মতো চিৎকার করছেন কেন? আমি ষাঁড়? তুমি এই কথাটা বলতে পারলে? নিষ্ঠুর বউ আমার আয়ুজান। ভালো, আপনি আয়াতকে রেডি করিয়ে ফেলেছেন। গুড গুড। উনি একটা হাসি দিলেন। আয়াত আমার মেয়ের নাম। ওকে আজ লাল রঙের জামা পরিয়েছে উনি, মাথায় চাঁদও এঁকেছে। কিন্তু ভয়ঙ্কর আশ্চর্য ব্যাপার হলো উনি তো অর্ধেক চাঁদ আঁকতে পারে না। তবে এত সুন্দর হুবহু কিভাবে আঁকল? আমি অবাক হলাম। এতে গাফলা তো আছেই। আমি এদিক ওদিক তাকাচ্ছি কিন্তু কিছু দেখছি না। আমি এবার সন্দেহ নিয়ে উনার দিকে তাকাতেই উনি আয়ানাকে বাম থেকে ডান কোলে এনে আমাকে বাম সাইডে এনে কোমর জড়িয়ে কাছে নিয়ে এসে বলে উঠে, এত সন্দেহ ভাব দেখানোর মানে কি? তুমি কি মনে করেছ আমি এভাবে টিপ লাগাতে পারি না নাকি? আরে আমার প্রিন্সেসর জন্য তো আমি সব করতে পারি। এটা তো শুধু একটা টিপ আঁকা। কাজল দিয়ে এত সুন্দর টিপ আপনি দিয়েছেন? এটাও বিশ্বাস করার মতো কথা? যেখানে কাজল ছোঁয়াতেই কেঁপে কেঁপে উঠেন সেখানে এত সুন্দর বাঁকা চাঁদ? অবিশ্বাস কথা নয় কি? উনি কিছু বলতে নিবে তার আগেই দিলের ছেলেগুলো দৌড়ে আসে। তাদের আবার 2 জন যমজ বোনও আছে। দিলের মনে হয় যমজের কারখানা হবে। দিহান আর সাফরান এসে বলে উঠে, আয়ুকে দেও, ওর সাথে খেলব। দিহান, ওই তুই না, আমি খেলব, আয়ু আমার। সাফরান, না চাচ্চু, আয়ু আমার। দিহান। দুজনে শুরু করে দিয়েছে ঝগড়া। এদের একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো আমাকে ফুফি ডাকে আর উনাকে চাচ্চু। অনেকে অবাক হয় এদের কথা শুনে। নিষেধ করা হলেও বলে। আয়াত এবার বাবার চুল টেনে বলে উঠে, নামাল নামাল। নামাবো আম্মু, আগে তো তোমাকে কামড়া কামড়ি থেকে বাঁচাই। এই যে বাবারা এভাবে ঝগড়া করলে আমি আমার প্রিন্সেসকে দিব না। পরে যদি ব্যথা পায় তখন? নো রিক্স। আমি কোনো রিক্স নিতে পারবো না। সরি। দুজন এবার একজন আর একজনের দিকে তাকিয়ে আয়াতের দিকে তাকায়। তারপর বলে, আচ্ছা আমরা ওকে ভাগ করে খেলব একসাথে। আয়ু অর্ধেক সাফরানের আর অর্ধেক আমার। ঠিক আছে, এবার দেও। উনি আয়ুকে নামিয়ে দিলেন। আয়াত ওদের মাঝে দাঁড়াতেই দুজনে ওর 2 হাত ধরে। আবার হাত ছেড়ে 2 ঝুঁটি আলতো করে ধরে হাঁটা দেয়। আমি হাসতে হাসতে পাশে তাকিয়েই ড্রেসিং টেবিলের নিচে কাটা চাঁদের টিপের পাতা দেখে আবার হেসে উঠলাম। এটাই তাহলে মূল রহস্য। এমনভাবে টিপের উপর পাউডার দিয়েছে কেউই বুঝতে পারবে না।
বুদ্ধি আছে জামাইয়ের। উনি আমার দিকে এগিয়ে এসে কোমর জড়িয়ে ধরতেই বলে উঠলাম, আপনার তো এখন প্রিন্সেস আছে, আমাকে কি আর লাগে? সারা পৃথিবী হলেও আমার শুধু তুমি হলেই চলবে, বুঝলে? ভালোবাসি আয়ুজান। আমিও ভালোবাসি আপনাকে। সমাপ্তি।